দর্শক আসসালামু আলাইকুম। গত ১৬ বছরে মানুষের মনের মধ্যে অনেক ক্ষোভ ছিল, অনেক কষ্ট ছিল যে আমার দেশের ইলিশ আমি খেতে পারি না। এই যে একটি ক্ষোভ বা এই যে একটি চাপা কষ্ট দেশের মানুষের মধ্যে রয়ে গেছে এবং সেই কষ্টটি গত সরকার বুঝতে পারেনি এবং তারা অন্যায়ভাবে এমন কোনো কাজ নেই যেটি তারা করে নাই। এমনটি কিন্তু অভিযোগ করছে দেশের মানুষ। কিন্তু দেশের মানুষ ভাবছে যে এই মুহূর্তে হয়তোবা আমাদের দেশে পজিটিভ কোনো পরিবর্তন আসছে এবং তারা এই পজিটিভ পরিবর্তনগুলো নিয়ে কিন্তু যথেষ্ট খুশি আছে এবং তারা এতটাই খুশি যে তারা প্রতিনিয়ত আম আমরা যখন রাস্তায় বের হই, আমরা যখন চলাফেরা করি বাসে, রিক্সায় বা পাবলিক ট্রান্সপোর্ট গুলোতে যখন আমরা চলাফেরা করি, তখন আমরা বুঝতে পারি যে মানুষ কি পরিমাণ আম স্যাটিসফাইড এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিয়ে। দেখুন আজকেই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার উনি একটি কথা খুব স্পষ্ট করে গতকালকে বলেছেন এবং সেই সংবাদটি কিন্তু আমাদের চারিপাশে ঘোরাফেরা করছে। সেটি হচ্ছে এইবার দুর্গাপূজায় ভারতে কোনো ইলিশ যাবে না। স্পষ্ট জানিয়ে দিয়েছেন উনি। এবং উনার এই স্পষ্ট কথাটি কিন্তু মনে ধরেছে বাংলাদেশের জনগণের। এবং বাংলাদেশের জনগণ চাইছিল যে এমন কিছু ঘটনা মানে এমন কিছু স্টেপ বাংলাদেশের কোনো না কোনো একদিন নেয়া উচিত বলে তারা মনে করছিল এবং আজকে সেই দিনটি চলে আসছে। আমি যদি সংবাদটি একটু পড়ে শোনাই, কালের কণ্ঠের সংবাদের হেডলাইনটি হচ্ছে, "এবার দুর্গাপূজায় ভারতে যাবে না উপহারের ইলিশ।" প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানো হয়, তবে এবার ভারতে কোনো ইলিশ যাবে না বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে, সেটা হতে পারে না। আমি মনে করছি দর্শক যে ফরিদা আক্তার উনি খুব বোল্ড অ্যান্ড ক্লিয়ার ছিলেন এই জায়গাটিতে এবং দেশের জনগণের পালসটা উনি বুঝতে পেরেছেন এবং উনি যে কথাটি বলেছেন সেটি হচ্ছে ও আমি তো মনে করছি যে উনার কথাটি একদম সত্য। এমন নয় যে এটি ভারতকে দেয়া হবে না বা ভারতে যাবে না। আগে হচ্ছে আমার নিজের দেশ। দেখুন দর্শক, ভারত এমন একটি দেশ যেই দেশের আ আমি ব্যক্তিগতভাবে ভারত নিয়ে কিছুটা পড়াশোনা করেছি এবং ভারত হচ্ছে তার নিজের দেশের কথা কিন্তু সবার আগে চিন্তা করেছে এবং যেটি আমি অ্যাপ্রিসিয়েট করি। এটি তার রাষ্ট্র। সে তার রাষ্ট্র নিয়ে, তার জনগণ নিয়ে চিন্তা করবে, তার ভালোটা চিন্তা করবে। এটিই কিন্তু একটি রাষ্ট্রের নীতি হওয়া উচিত এবং প্রধান প্রায়োরিটি হওয়া উচিত। কিন্তু গত ১৬ বছরে আমি বাংলাদেশের যারা শাসক গোষ্ঠী ছিল, আমি সেই শাসক গোষ্ঠীকে কিন্তু মোটেও আমি দেখতে পাইনি যে তারা আসলে নিজের দেশের, নিজের জনগণের জন্য কিছু করেছে। এগুলো যা করা হয়েছে সবই কেন যেন আমার কাছে মনে হয়েছে আই ওয়াশ এর মতো। কারণ দর্শক দেখুন গতকালকে গতকালকে কিন্তু আবার আরো একটি সংবাদ আমরা যেটি দেখেছি, আ রাশেদ খান মেনন উনি কিন্তু একটি কথা বলেছেন, আম আ রিমান্ডে আ আ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি কথা উনি স্পষ্ট করে বলেছেন যে, শেখ হাসিনা জনগণের কথা, দেশের কথা কখনো ভাবেন নাই। উনার যা মন চেয়েছে উনি তা করেছেন। ৭৫ এ উনার বাবার মৃত্যুর পরে উনার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল, একটা রাগ ছিল এদেশের মানুষের প্রতি। এদেশের মানুষ বাঁচবে কি মরবে এটি ওনার আ মোটেও কিছু আসে যায় না। এবং ঠিক তার আগেই বাংলা ভিশনে আরেকটি রিপোর্ট করা হয়েছিল যে, 'আমার ফাঁসি চাই' মতিউর রহমান রেন্টুর লেখা একটি বই। যেই বইটি কিন্তু পরবর্তীতে আমি পড়েছি এবং এই বইটি বাংলাদেশে নিষিদ্ধ ছিল এবং সেই বইটির মধ্যেও কিন্তু একটি কথা খুব স্পষ্ট করে মতিউর রহমান রেন্টু, যিনি শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ছিলেন ৯৬ এর নির্বাচনের আগে এবং নির্বাচনের পরেও কিছুদিন ছিলেন। তারপর উনাকে বের করে দেয়া হয় এবং উনি একজন মুক্তিযোদ্ধাও ছিলেন। তো এই মতিউর রহমান রেন্টুর লেখা এই বইটি, যদিও এটি নিয়ে তর্ক রয়েছে যে মতিউর রহমান রেন্টু এই বইটি লিখেছেন নাকি উনার পেছনে অন্য কারোর হাত ছিল বা কিছু একটা।
কিন্তু এই সবকিছু মিলিয়ে আমরা যদি খুব গভীরে না গিয়েও যদি ওই বইটির কথাই যদি আমরা ধরি, ওই বইটি আমি পড়েছি। পড়ার পরে আমি যে বইটি যে লেখাটি দেখলাম যে শেখ হাসিনা কি পরিমাণ ঘৃণা বাংলাদেশকে করেন এবং বাংলাদেশের মানুষকে উনি কি পরিমাণ ঘৃণা করেন এবং উনি কিভাবে বিএনপি জামাতকে অলওয়েজ সবকিছুর জন্য ব্লেম করে গেছেন। এই কথাগুলো কিন্তু ওনার ওই বইতে লেখা ছিল এবং ঠিক সেই কথাটির সাথে কিন্তু গতকালকে রিমান্ডে রাশেদ খান মেননের যে বক্তব্যটি ছিল যে ৭৫ পর মানে শেখ হাসিনার বাবাকে যখন মারা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে যখন মারা হয়েছে, তারপরের থেকে ওনার মনে একটা এই দেশের জনগণের প্রতি একটা ক্ষোভ ছিল। যেই এই দেশের জনগণ বাঁচবে কি মরবে এটি শেখ হাসিনার দেখার বিষয় ছিল না। রাশেদ খান মেননরা অনেক আম আম অনেক আইডিয়া দিয়েছে, অনেক বারবার বোঝানোর চেষ্টা করেছে শেখ হাসিনাকে, উপদেশ দিয়েছিলেন যে দেশের মানুষের সাথে এইরকম কিছু আ না করবার জন্য এবং কোটা আন্দোলন যেটি গড়ে উঠছিল সেই আন্দোলনটিকে যেইভাবেই হোক তাদের পক্ষে গিয়ে দমানো। কিন্তু শেখ হাসিনা কারোর উপদেশই নেননি এবং কারোর কথাই না, উনার যা মন চেয়েছে উনি তা করেছেন এবং এটি স্পষ্ট হয়ে গেছে রাশেদ খান মেননের। তো ঠিক এই জায়গাটা, এই কনটেক্সটটা থেকে যদি আমি দেখি, তবে আমি কিন্তু স্পষ্ট করে বলতে পারি যে আ ভারতের সাথে যে শেখ হাসিনার যে সম্পর্ক এবং উনি বাংলাদেশের মানুষকে না খাইয়ে উনি ভারতকে সবকিছু খাইয়েছেন, এটি একটি রাষ্ট্রবিরোধী কাজ হতে পারে। কারণ জনগণ দিয়ে একটি রাষ্ট্র তৈরি হয়। একটি রাষ্ট্র দিয়ে কখনো জনগণ তৈরি হয় না। কারণ জনগণ যদি চায় তবেই একটি রাষ্ট্র টিকবে। আর যদি জনগণ না চায় তবে কিন্তু এই রাষ্ট্রটি টিকতে পারে না। আইন, সংবিধান এই সবকিছুই কিন্তু জনগণের জন্য। অতএব জনগণ যদি এই আইন না মানে, জনগণ যদি এই সংবিধান না মানে, তবে ডেফিনিটলি জনগণের স্বার্থে, জনগণের বেটারমেন্টের জন্য একটা ভবিষ্যতে একটা সুখময় রাষ্ট্রের জন্য কিন্তু যে কোনো কিছু হতেই পারে, যে কোনো কিছু পরিবর্তন করা যেতে পারে। কিন্তু শেখ হাসিনাকে গত ১৬ বছরে আমরা যা দেখেছি, এই দেখার মধ্যে কিন্তু আমার কাছে মনে হচ্ছে বেশ বহু ত্রুটি রয়ে গেছে এবং এই ত্রুটিগুলো কিভাবে শেখ হাসিনা ভবিষ্যতে ঠিক করে নেবেন বা সামলে নিবেন সেটি কিন্তু আমি সন্দিহান। আমি আদৌ উনি পারবেন কি পারবেন না। কারণ উনার যেই বড়, বড় প্রভাবশালী যেই নেতা তারা কিন্তু মুখ খুলতে শুরু করেছেন এবং শেখ হাসিনার যে কালাচিত্রটা গত ১৬ বছরে উনি তৈরি করেছেন, উনার যে ইমেজ, ব্র্যান্ড ইমেজ তৈরি করেছেন, সেই ইমেজটি কিন্তু অলরেডি একটি রিস্কে পড়ে গেছে। তো যাই হোক, এই যে শেখ হাসিনা গত ১৬ বছর বাংলাদেশকে ইলিশ না দিয়ে বাংলাদেশে কিন্তু খুব দামে ইলিশ আমাদের কিনতে হয়েছে এবং একই সাথে সেই ইলিশ ভারতকে কিনতে হয়েছে খুব কম দামে। এই যে একটি বৈষম্য বা এই যে উনি দেশকে না দিয়ে উনি দেশের সম্পদ বিদেশে দিয়েছেন, এটি কিন্তু জনগণ কখনো উনাকে মাফ করবেন কিনা সেটি কিন্তু সেটি নিয়েও কিন্তু একটা মানে আমার মধ্যে একটা সন্দেহ রয়েছে। এবং আমি যেটি দেখতে পাচ্ছি যে ফরিদা আক্তারের এই বক্তব্যটির পর জনগণ কিন্তু তাকে খুব পছন্দ করা শুরু করছে এবং জনগণের বাহবা পাচ্ছেন তিনি। কারণ জনগণ এটাই চাইছিল যে আগে আমার দেশ, তারপর হচ্ছে অন্য দেশ। এবং ফরিদা আক্তারও কিন্তু জনগণের সেই পালসটি বুঝতে পেরে যে এই রাজনীতিটি, ইনফ্যাক্ট আমি এখানে কোনো রাজনীতিই দেখতে পাচ্ছি না। আমি এখানে খুবই ক্লিন অ্যান্ড ক্লিয়ার কিছু জিনিস দেখতে পাচ্ছি। ইটস একদম সিম্পল। আমার দেশের মানুষের যে চাহিদা ও আমার দেশের মানুষ যেটা চাইছেন, ফরিদা আক্তার কিন্তু ঠিক সেটাই উনি করেছেন। উনি কিন্তু এখানে কোনো রাজনীতিই করেন নাই। উনি যদি ভাবতেন যে আমাকে রাজনীতি করতে হবে, তবে হয়তোবা উনি এটা বলতেন যে আগের বার যেই পরিমাণে গেছে সেই পরিমাণটা হয়তোবা এবার একটু কমে আসবে। এরকমটা উনি বলতে পারতেন যদি কূটনীতি যদি ওনাকে করতে হতো। উনি একদমই এখানে কূটনীতি করতে চাননি বা উনি কূটনীতি করেন নাই। উনি জাস্ট she went on saying যে that this year আমরা কোনো ইলিশ দিব না। No Hilshas will um, get into India. It's pretty simple আমার কাছে যেটি মনে হয়েছে। অতএব এই জায়গাটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটিরই কিন্তু প্রতিফলিত হয়েছে এবং আমি এটিই বুঝাতে চাইছি জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারি আসে না কেন তার প্রতি জনগণের যেই বাহবা বা সাপোর্ট সেটা কিন্তু অলওয়েজই থাকবে বলে আমি মনে করছি। তো এইরকমই বাংলাদেশের স্বার্থের কথা চিন্তা করে যেই সরকারই আগামীতে ক্ষমতায় আসবে না কেন তাদেরকে জনগণের তরফ থেকে, আমার তরফ থেকে বাহবা থাকবে এবং জনগণের ম্যান্ডেট নিয়েই যেই
সরকার গঠন করবে না কেন, তাদের এটি বোঝা উচিত যে ঠিক জনগণ কি চাইছে সেই চাওয়াটারই যেন প্রতিফলিত হয়। সেটিই আমি আশা করব। ধন্যবাদ।